সবাই আছো? যারা উপস্থিত হয়েছে মুসলিহা জাহান, তানবীর বিন লোকমান, স্যার আছি। আবুল কায়সার, সাদমান সাজিদ। আছি স্যার। ক্যামেরা অন করো দেখি সবাই। ক্যামেরা অন করো তো। হ্যাঁ, ঠিক আছে। আমরা 13 অধ্যায়ের খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন নিয়ে আজকে একটু ডিটেইল দেখব। খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। সবাই স্লাইড দেখতেছো? Yes, sir. স্লাইড সবাই দেখতেছো না? Yes, sir. তাহলে আজকে পাঠে স্বাগতম তোমাদেরকে। অধ্যায় 13 পরিচিতি দেখি প্রথম। পাঠ পরিচিতি, নবম দশম জীববিজ্ঞান, অধ্যায় 13, জীবের পরিবেশ নিয়ে আলোচনা। সূর্যালোক দেখো, উপরে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে সূর্যালোক। সূর্যালোকের নিচে দেখা যাচ্ছে ঘাস। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ভালো সরি। আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। হ্যাঁ। বাবলু, ক্যামেরা অন করো দেখি। বাবলু, বাবলুকে চিনতেছি না। স্যার আমি। আচ্ছা, ক্যামেরা অন করো তো দেখি সবাই। রাশেদুল। স্যার এটা আমি 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 একটু। আচ্ছা, রাশেদুল রাশিদুল কেউ নাই আসছিল এখন। স্যার, ওটা আমি ছিলাম, আমার ভাইয়ের নাম ছিল। আচ্ছা, ভাইয়ের ইয়া না। এরপর মুসলিহা জাহান। বাবলু, বাবলুকে? বাবলু, বাবলুকে দেখি। স্যার আমি। কে, কি পুরো নাম কি বলো? স্যার বলাই দে বাবলু। হ্যাঁ, বলাই দে, পরিচিত নাম। তাহলে এখন বুঝলাম। বাবলু বুঝতেছি না যে। আচ্ছা, ঠিক আছে। সাদমান সাজিদ দেখি, ক্যামেরা অন করো তো দেখি। সাদমান সাজিদ এত ভালো মানুষ। হ্যাঁ, ঠিক আছে। আমরা প্রথম সূর্যালোক দেখতেছি। সূর্যালোকের নিচে ওই বরাবর, সূর্যালোক বরাবর নিচে যে চিত্রটা দেখা যাচ্ছে, ওটাতে আমরা জলজ উদ্ভিদ বলতে পারি, বা জমিতে কতগুলো ঘাস দেখা যাচ্ছে এরকম বলতে পারি। একটু ওই মাঠে লাগানো ছোট ছোট ঘাস না আর কি, ঘাস জাতীয় উদ্ভিদ বলতে পারি আমরা। সাধারণত জলজ হিসেবে পরিচিত। জলজ হলে একটু লম্বাটে হয়, সেটা আর কি। মাটিতে লাগানো, মাটিতে লাগানো গুলো একটু ছোট হয়। জাস্ট আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে যে সূর্যালোকের উপস্থিতিতে ফোটন কণাকে কাজে লাগিয়ে এই ঘাসগুলো প্রথম বিক্রিয়া সম্পন্ন করে, সে বেঁচে থাকে নিজে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বেঁচে থাকে, যার নাম আমরা উৎপাদক হিসেবে পরিচিত। উৎপাদক বলি আমরা। উৎপাদককে ভক্ষণ করে। এখানে আমরা গরু, মহিষ, ছাগল, তারপরে ছোটখাটো ঘাস পড়ি। হ্যাঁ, রায়হান হায়দার আছো? ক্যামেরা অন করো সবাই দেখি। এরপর ইঁদুর, ইঁদুরও ঘাস খায়। হয়তো তোমরা ওভাবে দেখো না। ইঁদুর হয়তো বাড়িতে বা কোনো আশপাশে দেখলে সেখানে ঘাস খাইতে দেখো না, ঘাস ওখানে দেখা যায় না, সেজন্য ইঁদুরও ঘাস খায়। সেজন্য ইঁদুরের ছবি আসছে দেখো ঘাসের পরপর। তাহলে ইঁদুর ঘাস, উৎপাদককে ভক্ষণ করবে। এই খাদ্য শৃঙ্খলের জন্য ইঁদুর, ইঁদুরকে ভক্ষণ করবে সাপ। এটা পরিচিত, ইঁদুরকে সাপ ভক্ষণ করে। সেটা ইঁদুরকে ভক্ষণ করবে সাপ, সাপকে ভক্ষণ করবে বাজ পাখি বা চিল বলি আমরা, বাজ পাখি বলি। এরা সাধারণত সর্বোচ্চ স্তরের খাদক হিসেবে পরিচিত, বাজ পাখি, এই খাদ্য শৃঙ্খলার জন্য। আর বাজ পাখি কি খেয়ে যদি হঠাৎ করে বাঘ বা কোনো কিছু পেয়ে যায়, খাওয়া শুরু করে দেয়, তাহলে যদিও বাজ পাখি উপরে থাকে, শিকারী জীব হিসেবে পরিচিত, হঠাৎ কোনো দুর্ঘটনাক্রমে যদি তাকে নিচে পেয়ে যায়, কোনো কিছু খাদ্য ভক্ষণের সময় যদি হঠাৎ পেয়ে যায়, তাইলে আবার তখনের জন্য বাঘ হয়ে যাবে সর্বোচ্চ স্তরের খাদক। এখানের পরে যদি বাঘ আসে, যদি না আসে, তাহলে এই সর্বোচ্চ স্তরের খাদক বাজ পাখি বা চিল। তাহলে দেখলাম সূর্যালোকের ফোটন কণার বিক্রিয়ায় বেঁচে থাকা সেই উৎপাদক ভক্ষণ করবে ইঁদুর, ইঁদুরকে ভক্ষণ করবে সাপ, সাপকে ভক্ষণ করবে এখানের জন্য চিল বা বাজ পাখি, যা বলি আমরা। ডিসকভারি চ্যানেলগুলোতে সুন্দর করে দেখা যায়, সাপকে ধরে নিয়ে সে খেয়ে ফেলে, অনেকগুলো জিনিসকে খায়। এখানের আলোকে দেখি আমরা এবার খাদ্য শৃঙ্খলের সংজ্ঞাটাকে। প্রদর্শনের মাধ্যমে পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীর অভিজ্ঞতা আলোচনা। তাহলে আমরা চাইলে বলতে পারি এখানে কি কি আছে, নাম বলতে পারো। তাইলে ওই
প্রথম ঘাস সেটা কি হিসেবে পরিচিত বলো দেখি, আফরিন বলো দেখি। ঘাস কি হিসেবে পরিচিত? খাদ্য নাকি খাদক? আচ্ছা, খাদ্য। ঘাস হচ্ছে খাদ্য, তারপর হচ্ছে ইঁদুর হচ্ছে প্রথম স্তরের খাদক। আবার ইঁদুর কখন খাদ্য হবে বলতে পারো? ইঁদুরও খাদ্য হবে তো? হ্যাঁ। ইঁদুর কখন খাদ্য হবে? ইঁদুর তো খাদক একবার বলছো, হ্যাঁ। এরপরে ইঁদুর কখন খাদ অর্থাৎ খাদ্য হবে? যখন হচ্ছে তৃতীয় স্তরের খাদক হ্যাঁ, খাবে। এখানের জন্য দ্বিতীয় স্তরের খাদক আসবে, প্রথম স্তরের খাদক সাপ। আচ্ছা, রুহুল কায়সার বলো দেখি, সাপ কখন খাদ্যে পরিণত হবে? সাপ যখন ঈগল খাতে হবে তখন। সাপ কখন খাদ্য হিসেবে পরিণত হবে? সাপ তো এখন আমরা দ্বিতীয় স্তরের খাদক দেখতেছি এখানে। উৎপাদককে ভক্ষণ করবে প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদককে ভক্ষণ করবে দ্বিতীয় স্তরের খাদক সাপ, নাম হিসেবে আসবে সাপ। এবং তৃতীয় স্তরের খাদক যখন দ্বিতীয় সাপকে খাবে তখন। হ্যাঁ, তাইলে এই খাদক গুলোও আবার খাদ্যে পরিণত হতে পারে, তবে সর্বশেষ যে তাকে সে খাদক হিসেবে পরিচিত থাকবে, খাদ্য হবে না আর কি। যখন বাঘ আসবে সিল বা বাজ পাখিকে খাইতে, বাজ পাখিকে খাইতে যদি বাঘ আসে বা সিংহ আসে, আর একটা শিকার জীবী এসে বড় প্রাণী আসে, তখন ওর জন্য এই খাদ্য হবে, অন্যথায় সেই খাদক থেকে যাবে এতটুকু। তাহলে আমরা খাদ্য খাদকের একটু ওই পার্থক্য বা পরিচিতিটা একটু দেখলাম। নামগুলো এবার দেখে নিলাম, ঘাস, ইঁদুর, সাপ, বাজ পাখি। ঘাস, ইঁদুর, সাপ, বাজ পাখি, এদের মধ্যে সম্পর্ক কি বলছে? এদের মধ্যে সম্পর্ক হচ্ছে কি, আন্তঃসম্পর্ক বিরাজমান, খাদ্য শৃঙ্খলের সম্পর্ক বিরাজমান। একজন প্রথমে উৎপাদককে ভক্ষণ করে প্রথম স্তর, প্রথম স্তরকে ভক্ষণ করে দ্বিতীয় স্তর বেঁচে থাকে, দ্বিতীয় স্তরকে ভক্ষণ করে সর্বোচ্চ স্তর বা বাজ পাখি বেঁচে থাকে। এইভাবে করে আমরা একটি সম্পর্ক বিরাজমান দেখি। আচ্ছা, আর একটা, ওই বাজ পাখিকে মৃত দেখাচ্ছে, এটা বিয়োজকের কথা ইঙ্গিত দিচ্ছে একসাথে। কিভাবে? সবকিছুর মরণ পচন ঘটবে, এক পর্যায়ে পচানো গলানো হবে, পচে গলে গিয়ে আবার উর্বরতায় পরিণত হবে, উদ্ভিদ আবার বেঁচে থাকতে পারবে এগুলি উর্বরতা গুলো নিয়ে, সেজন্য এটাকে একসাথে মেরে ফেলা হলো আর কি। প্রথম দিকে সম্পর্ক বিরাজমান স্যার খাদ্য বুঝি নাই। শৃঙ্খল। হ্যাঁ, স্যার বুঝি নাই এটা। প্রথম থেকে আমরা দেখলাম খাদ্য শৃঙ্খলের অবস্থা বিরাজমান, তাহলে খাদ্য শৃঙ্খল একসময় তো ধ্বংস হয়ে যায়, মৃত্যুবরণ করে খাদ্য শৃঙ্খলের সেই উপাদানগুলো। তাহলে জি স্যার। এই যে মৃত্যুবরণ করার পর একে পচাতে গলাতে আসবে ব্যাকটেরিয়া এবং ছত্রাক এবং বিয়োজক, জি একটা শব্দ বারবার খাদ্য শৃঙ্খল লিখলে আমরা বিয়োজককে বাদ দিয়ে খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করতে পারি না, যদিও শুধু খাদ্য শৃঙ্খলের সংজ্ঞার মধ্যে বিয়োজক ভাবে আসবে না, জি কিন্তু সর্বোপরি খাদ্য শৃঙ্খলের শেষ পর্যন্ত যখন ব্যাখ্যা বিশ্লেষণ করব, রেজাল্ট জানবো, সে কি ভূমিকা রাখে না রাখে, তখনের জন্য 100% বিয়োজক শব্দটা চলে আসবে। মরণ পচনের ফলে উর্বরতা পরিণত হয়ে পরিবেশে সে ভারসাম্য রক্ষা করে এই জিনিসগুলো, সেজন্য সেটার মৃত্যু দেখানো হলো। আজকের পাঠ শিরোনাম, তাইলে আমরা এতক্ষণ পর্যন্ত নাম পাই নাই, কিছু জিনিস পেয়েছি একজন আরেকজনকে ভক্ষণ করার কথা, অর্থাৎ খাদ্য শৃঙ্খল শব্দটা না বলে পারতাম আর ওখানে। আজকের পাঠে আমরা দেখি যে বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা, ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্র। হ্যাঁ, অর্থাৎ ছোটখাটো জ্ঞান নিয়ে এবার প্রবেশ করা, নামধাম দিয়ে কে কি করতে পারে সেটা। এই পাঠ শেষে শিক্ষার্থীরা বাস্তুতন্ত্র কি জানতে পারবে, বাস্তুতন্ত্রের উপাদানগুলোর বর্ণনা করতে পারবে, খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করতে পারবে। খাদ্য শৃঙ্খল যদিও একটু করে দেখেছো, এরপর আর একটু ডিটেল আসবে। বাস্তুতন্ত্রের গুরুত্ব বর্ণনা করতে পারবে, গুরুত্ব কিন্তু ওই বিয়োজক শব্দটা ছাড়া গুরুত্ব হবে না। এরপর কোন ভিডিও দেখা যাচ্ছে কিনা বলো তো? In nature, everything is connected. For now, No, sir. let's learn about ecosystems. দেখা যাচ্ছে? না স্যার। ভিডিও দেখা যাচ্ছে দেখা না? যাচ্ছে না। An ecosystem is similar to a community and consists of both living organisms and their habitat. আস্তে দেখি, ভিডিওটা যেহেতু দেখা যাচ্ছে না, আমরা এটা দেখি। বাস্তুতন্ত্র কি একটা সংজ্ঞা আসলে দেখো, কোন পরিবেশে জীব সম্প্রদায় ও জড় উপাদানের একত্রিত সহ অবস্থানের রীতি হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। যাদের খাতা কলম পাশে আছে, না থাকলে একটু নিয়ে নাও, একটু লেখাজাকা করি আমরা, এটাকে একটু লিখি। জি স্যার। একদম সুন্দর সংজ্ঞা এটা কিন্তু।
স্যার এটা বইয়ে নাই? বই ওভাবে থাকবে না, বই এলোমেলো। একটু লিখবো আমরা, 1 মিনিট লাগবে না, 1 মিনিট লাগবে আর কি। লিখে শুরু করছি, কে কে বলো তো? স্যার এখনো স্টার্ট করিনি, একটু লিখতেছি স্যার। লিখছো তো তাতাইবেন না। রায়হান হায়দার আছো? Yes, sir. নাফিস ইসলাম? Yes, sir. এই তো ভালো মানুষ, অনেকদিন পর আসছে মনে হয়। সাদমান সাজিদ? Yes, sir. তানভীর বিন লোকমান আছো? না, অনেক সকালবেলা তো আবার আমাদেরকে রেখে ঘুমাইতে পারো অনেকে, সেজন্য ক্যামেরা অন রাখতে বলছিলাম। উঠছো যখন একটু ক্লাস করো। আফরিন? ইয়েস স্যার। তানভীর বিন লোকমান সম্ভবত চলে গেছে নাকি? রায়হান হায়দার? রায়হান হায়দার আমাদেরকে রেখে Yes, sir. আছো? এত কলায় কেন? হ্যাঁ, স্যার লিখছি। না কলম আনতে গেছিলাম। কলম আনতে গেছে যে? স্যার লিখছি। স্যার লিখি নাই। হ্যাঁ, একটু লিখো আরো। দেখতেছো তো না? ইয়েস স্যার। জি স্যার লিখছি। সবাই লিখছি কিনা খেয়াল করো তো। নাফিস ইসলাম লেখা শেষ? जी सर। রায়হান হায়দার? এক লাইন এমনিতে একবার পড়লে মুখস্থ sir. হয়ে যাবে, মুখস্থ করো লিখে ফেলতে পারবে। Yes, sir. শেষ হয়েছে। অজীবজ উপাদানকে একটু হাইলাইটস করা হলো, তারপর খাদ্য শৃঙ্খলে যাওয়া হবে। অর্থাৎ এগুলি স্যার আসলে খাদ্য শৃঙ্খল হয় না, সেজন্য এগুলি বারবার ঘুরে ঘুরে আসে। অজীবজ উপাদান কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ঘাস দেখা যাচ্ছে সালফার প্লাস সালফার দিছে এখানে, অর্থাৎ ওই পুষ্টি উপাদান মাটির নিচ থেকে খনিজ নিয়ে এসে বেঁচে থাকবে সেটা। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার, ক্যালসিয়াম প্রভৃতি অজীবজ। জৈব উপাদান হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর অংশগুলো। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, সালফার, ক্যালসিয়াম এগুলি নিয়ে বেঁচে থাকবে উদ্ভিদ প্রাণী। এর উপর উদ্ভিদের বিকাশ এবং বিস্তৃতি নির্ভর করে। এর উপর উদ্ভিদের বিকাশ এবং সবাই বুঝতেছি আমরা, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার পর সে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাবে, উদ্ভিদ সে নিজে বেঁচে থাকবে এবং অক্সিজেন ছেড়ে দিবে বায়ুমণ্ডলে। অক্সিজেন ছাড়তে না পারলে সে আবার বিক্রিয়া ঘটাবে না। বিকাশ এবং বৃদ্ধি নির্ভর করবে না অক্সিজেন যদি বাইরে বের হতে না পারে। সেজন্য অক্সিজেন শব্দটা সহ আসছে অজীবজ উপাদানের মধ্যে। আমরা বিভিন্ন রকম কতগুলো ফানা দেখতেছি, ওই জলজ উদ্ভিদ হিসেবে পরিচিত। বইতে ওই পুকুরের ফানা শব্দটা লিখে না, জলজ উদ্ভিদ হিসেবে পরিচিত, অর্থাৎ খুদে পানা, কচুরি পানা, টোফা পানা এরকম কিছু শব্দ ব্যবহার করা হয়। তাইলে আমরা 4টি চিত্র দেখতেছি, 4টাতে সাধারণত আমরা সবুজ উদ্ভিদ হিসেবে পরিচিত। কিছু সরাসরি পানিতে 3টা চিত্র, আর একটা পানি ছাড়া দেখা যাচ্ছে। তাইলে আমরা দেখলাম সবুজ উদ্ভিদ উৎপাদক হিসেবে পরিচিত। উৎপাদক বড় করে নাম আসলো। উৎপাদক নাম আসার পর এবার একটু সংজ্ঞাটা লেখা হলো, খাদ্য উৎপাদনে সক্ষম সবুজ উদ্ভিদকে উৎপাদক বলে। একটু লিখবো সবাই, এটার মতো সহজ আর সংজ্ঞা নাই। অনেকে ওই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটিয়ে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে, এগুলিকে
আয়ত্ত করতে পারে না। একদম সহজ হচ্ছে এটা। ভুলে গেলে যেটা লিখবে, খাদ্য উৎপাদনে সক্ষম সবুজ উদ্ভিদকে উৎপাদক বলে। খাদ্য উৎপাদনে সক্ষম হতে হবে, নাইলে উৎপাদক হবে না। শুনতেছি সবাই? ইয়েস স্যার। হ্যাঁ, খাদ্য উৎপাদনে সক্ষম সবুজ উদ্ভিদকে উৎপাদক বলে। সবাই লিখে নিব, বলার সাথে সাথে লেখা শেষ হতে পারে। খাদ্য উৎপাদনে সক্ষম সবুজ উদ্ভিদকে উৎপাদক বলে। লিখছি সবাই? Yes, sir. এরপর জুপ্ল্যাংটন শব্দ, ফাইটোপ্ল্যাংটন শব্দ। প্ল্যাংটন আসছিল ফুকুর যেহেতু বুঝিয়েছিলাম, খাদ্য শৃঙ্খল অর্থাৎ ওই জলজ বাস্তুতন্ত্র যখন বুঝিয়েছিলাম ফুকুর, সেখানে জুপ্ল্যাংটন শব্দটা আসছিল। পানিতে ভাসমান প্রাণীদের ক্ষুদ্র অংশকে বলা হয় জুপ্ল্যাংটন। পানিতে ভাসমান প্রাণীদের ক্ষুদ্র অংশকে বলা হয় জুপ্ল্যাংটন। আর পানিতে আরেকটি সংজ্ঞা হচ্ছে, পানিতে ভাসমান উদ্ভিদের ক্ষুদ্র অংশকে বলা হয় ফাইটোপ্ল্যাংটন। পানিতে ভাসমান শব্দটা না আসলে সংজ্ঞা পরিপূর্ণ হবে না। আবার খেয়াল করো, পানিতে ভাসমান শব্দটা না আসলে সংজ্ঞা পরিপূর্ণ হবে না, অর্থাৎ সংজ্ঞাটা তখন খোড়া হয়ে যাবে, অর্থাৎ বেশি যুক্তি পাবে না, সংজ্ঞাটা ভুল থাকবে তখন। জুপ্ল্যাংটনটা কি ছিল? পানিতে ভাসমান প্রাণীদের ক্ষুদ্র অংশ। পানিতে ভাসমান প্রাণীদের ক্ষুদ্র অংশকে বলা হয় ফাইটোপ্ল্যাংটন। ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের ফাইটোপ্ল্যাংটন বলে, এটাও বলতে পারবা। পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদের জুপ্ল্যাংটন বলে। আর ফাইটোপ্ল্যাংটন উদ্ভিদের ক্ষুদ্র অংশ। পানিতে ভাসমান উদ্ভিদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ফাইটোপ্ল্যাংটন বলে। ওটাতে শুধু, আর ওটা হচ্ছে যে পানিতে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীদেরকে জুপ্ল্যাংটন বলে। আর এটা শুধু উদ্ভিদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। শেষ দুটোটাতে শুধু উদ্ভিদ আর প্রাণী পার্থক্য থাকবে, আর কিছু থাকবে না পার্থক্য। তারপর আবার একটা জিনিস মাথায় রাখবা যে ফাইটোপ্ল্যাংটন শব্দটা যেটা বলছে পানিতে ভাসমান উদ্ভিদের ক্ষুদ্র অংশ, তাহলে এটা কখনো খাদক হতে পারবে না, সেটা মাথায় রাখতে হবে। ফাইটোপ্ল্যাংটন উদ্ভিদ শব্দ বলতেছি, উদ্ভিদ কখনো খাদক হতে পারবে না। উদ্ভিদ কি হবে? উৎপাদক হতে ওটা পারবে। হচ্ছে উদ্ভিদের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদের অংশ। হ্যাঁ, তাহলে এরা কখনো কি হতে পারবে না? খাদক খাওয়ার সুযোগ নেই, এরা কিছু বক্ষণ করতে পারবে না। এরা সাধারণত শুধু উৎপাদক থাকবে, আর ওরা খাদক হবে। জুপ্ল্যাংটন খাদক হবে, কারণ প্রাণী বলছি আমরা। এবার দেখো যে মূল টপিকস, প্রাথমিক খাদক, দ্বিতীয় স্তরের পর্যায়ের খাদক, তৃতীয় পর্যায়ের খাদক। তাইলে এবার দেখি আমরা খাদক তিনটি লেভেলে ভাগ করা হলো। দেখো, প্রাথমিক খাদক, দ্বিতীয় পর্যায়ের খাদক, তৃতীয় পর্যায়ের খাদক। খাদকের পরিচয়ের মধ্যে উৎপাদক নেই। অর্থাৎ প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর ইঙ্গিত দেওয়া হচ্ছিল। খাদ্যের জন্য যাদের সবুজ উদ্ভিদের উপর নির্ভর করতে হয় তাদের খাদক বলে। লিখবো একটু, বইতে আছে, বিভিন্ন ভাবে ঘুরে ফেসে আছে, একটু বইটা তা তোমরা ওভাবে করে লিখো বা ইয়া করো না, একটু পড়ে ফেলো, বলো যে হ্যাঁ সহজ আছে, এগুলি পারবো, পরে পড়বো। সেই জন্য এখন একটু ক্লাসে যদি একটু 30-40 মিনিট এটা যদি কাজে লাগে আমাদের ভালো আর কি। একটু লিখে ফেলি আমরা। খাদ্যের জন্য যাদের সবুজ উদ্ভিদ এর উপর নির্ভর করতে হয় তাদেরকে খাদক বলে। সাদমান সাজিদ লিখতেছে? Yes, sir. তারপর রায়হান হায়দার, ইয়েস স্যার। তানবীর বিন লোকমান, দেখি কে নাই। তানবীর বিন লোকমান নাই মনে হয়। আফরিন, জি স্যার। রুহুল কায়সার, আছি স্যার। নাফিস ইসলাম, এই থাকবে ভালো মানুষ। জি স্যার, লেখা শেষ। এই তো দেখছো আছে যে সাদমান সাজিদে আছে। আচ্ছা যাক, তানবীর বিন লোকমান মনে হয় একটু ছুটি দিয়েছে আমাদেরকে কিছুক্ষণের জন্য। স্যার আমি আসি তো, মাইক সমস্যা। আচ্ছা ঠিক আছে, এগুলি লিখছি সবাই না? এর আগেরটা জি স্যার। শুধু সংখ্যাটা লিখলে আবার লাগবে না। খাদক কাকে বলে এগুলি পরিষ্কার থাকতে হয়। যখন তুমি সৃজনশীল গ আনসার লিখতে যাও, জিনিসগুলো ছোটখাটো সংজ্ঞাগুলো যখন পরিষ্কার থাকে, 2-4-5টা সংজ্ঞা, দেখবা যে তুমি গ গুলো এমনি রিডিং করে চলে গেলে নিজের ভাষা দিয়ে লিখতে পারবা। তবে ভুল তথ্য দেওয়া যায় না আর কি, সেজন্য সহজ সহজ কিছু তথ্য লাগে, 4-5টা 10টা তথ্যগুলো ছোট ছোট গুলো লাগে, যেটাতে যেখানে প্রয়োজন হয় সেটা যাতে অ্যাডজাস্ট করা যায় এবং বুঝতে হয়। আবার প্রাথমিক খাদক দেখো চিহ্নিত করা আছে, দেখো প্রাথমিক খাদক, উপরে প্রাথমিক খাদক লেখা আছে। এরা সবাই প্রাথমিক খাদক, এর মানে প্রথম স্তরের খাদক। কি বলছি বলতে এবার? ওরা হচ্ছে প্রথম স্তরের খাদক, আর প্রথম স্তরের খাদক হচ্ছে প্রাথমিক খাদক বলে।
হ্যাঁ, প্রথম স্তরের খাদক। তাহলে কে কি ভক্ষণ করবে দেখি এবার। হরিণ, সবাই বুঝতেছে লতা পাতা খাবে সে। লতা পাতা হ্যাঁ। খাবে, নতুবা হয়তো ঘাস খাইতে পারে ছোটখাটো। সে হুম। কোনো প্রাণীকে ভক্ষণ করে না, রাক্ষসে নয় সে। দেখা যায় আমরা চ্যানেলগুলোতে দেখি। এরপর ছোট মাছ দেখা যাচ্ছে অর্থাৎ নিচের দিকে। সেও শামুক খায়। হ্যাঁ, শামুকও ঘাস খায়। ঘাস বলতে একদম সরাসরি ঘাস খাইতে এখানে উপরে উঠে যায় এরকম না, জলজ ঘাসগুলো খায় আর হ্যাঁ, কি। হ্যাঁ। সেজন্য এগুলি অর্থাৎ ওই পানিতে থাকলেও এরা প্রথম স্তরে খাদক হতে পারে। ছোট মাছগুলো প্রথম স্তরে খাদক, ঘাস খায়। অর্থাৎ এরা সরাসরি মাছ ভক্ষণ করে না। ঘাস, লতা পাতা এগুলি পচা গলাগুলো খায়, অর্থাৎ ওই মাটির পানিতে যেগুলি পড়ে থাকে মাটির নিচে যায় সেগুলি খায়। মাঝে মধ্যে ছোট ছোট ঘাসগুলো যেগুলি থাকে ফানার সাথে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ফানাগুলো টোকরায় টোকরায় খায় আর কি। এরপর ফড়িং দেখতেছে, অবশ্যই ফড়িংও ঘাস খায়। বড় বড় লতা পাতা খেয়ে ফেলে এরকম না, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো খায় আর কি। এরপর পোকা দেখতেছ, ওই ইয়ার মতো বিষাক্ত পোকা দেখতেছে, এরাও সাধারণত ছোট ছোট ঘাসগুলো ভক্ষণ করে। এরপর দেখো গৌণ খাদক বা দ্বিতীয় পর্যায়ের খাদক। দ্বিতীয় পর্যায়ের খাদক, দ্বিতীয় পর্যায়ের খাদক যে সকল খাদক খাদ্যের জন্য প্রথম পর্যায়ের বা প্রাথমিক খাদকের উপর নির্ভর করে তাদেরকে দ্বিতীয় পর্যায়ের খাদক বলে। একটু লিখতে পারে চাইলে। স্যার এটা পারবো তো। আচ্ছা, তাহলে আমরা একটু শুধু ছবিগুলো দেখে ফেলি এবার। তাহলে এখানে দেখো তুমি পুঁটি মাছ দেখা যাচ্ছে, কতগুলো বাইং মাছ বলি যে আমরা গ্রামে, একটু ছোটগুলো দেখা যায়, এখানে আসে বড় বড় গুলো। এখানে ফার্মে হয় যেগুলি আসে এগুলি গ্রামের ওই পুকুরের বাং মাছ বলা যায়, বাইং মাছ। আর একটা পুঁটি মাছ দেখা যাচ্ছে, এরা দ্বিতীয় পর্যায়ের খাদক। এরা প্রথম স্তরের যে ঘাস ফড়িং দেখছে এগুলিকে ভক্ষণ করতে চায়, ছোটখাটো ঘাস ফড়িং গুলো, বড়গুলো তো ভক্ষণ করতে পারবে না। তারপর তোমার ওই একদম ওখানে প্রথম স্তরে যা দেখেছো সবগুলোকে এরা ভক্ষণ করবে এরকম না। ছোট ছোট যে পতঙ্গ, ওই পানিতে ভাসমান জু প্ল্যাংটন বলছি, জু প্ল্যাংটন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী এরাও সাধারণত পতঙ্গগুলো বা ক্ষুদ্র ক্ষুদ্র পানিতে ভাসমান জীবগুলো, প্রাণীগুলো, এরাও প্রথম স্তরের খাদক থাকবে, কারণ এরা ছোটখাটো ঘাসকে খাবে। আর এই মাছগুলো খাবে, এখানে যে মাছের ছবিগুলো দেখতেছি বা ব্যাং দেখতেছি, এরা খাবে কিন্তু প্রথম স্তরের ছোট মাছকে খাবে, আবার ওই পোকাগুলোকে খাবে, জু প্ল্যাংটনকে খাবে। তাইলে ব্যাং স্যার উপরের মাছগুলোকে খাইতে পারবে। ব্যাং যখন উপরের মাছগুলোকে খাবে তখন ব্যাং তৃতীয় পর্যায়ের খাদক হয়ে যাবে। ব্যাং কয়েকটা স্তরে থাকে, ব্যাং কয়েকটি স্তরে। স্যার নামগুলো বলতেছেন একটু এলোমেলো লাগতে পারে, আবার বইয়ের ভাষায় আমরা 2-3 জায়গায় দেখে নিব ব্যাংকে। ব্যাং মাঝে মধ্যে যখন ঘাস খাবে তখন সে প্রথম স্তরে খাদক। আবার প্রথম স্তরে যে ছোট মাছ দেখেছো, একটা খইয়া পাত্রের মতো মাছ ছিল, তারপরে ওই ঘাস ফড়িংকেও ব্যাং খায় মাঝে মাঝে, সেটা তো সহজ কথা বুঝি আমরা নাকি। ঘাস ফড়িংকেও ব্যাং খেয়ে ফেলবে। তখনের জন্য ঘাস ফড়িং প্রথম স্তরে খাদকে দেখিয়েছি, এই দ্বিতীয় স্তরে খাদক হিসেবে পরিচিত হলে আর সমস্যা নাই ব্যাং। আবার ব্যাং যখন এখানে যে দ্বিতীয় স্তরের আরো ছোট মাছ দেখতেছে এগুলিকে ভক্ষণ করা শুরু করবে, তখন চলে যাবে ব্যাং তৃতীয় স্তরের খাদক। স্যার কি রকম? তাইলে কয়েকটি স্তরে থাকে, সেটার জন্য আলাদা নাম আসছে, সেটা আমি ক্লিয়ার করতেছি। মানুষ যখন আমরা শাকসবজি খাই আমরা প্রথম স্তরের খাদক। তারপরে ব্যাঙের মতো ব্যাং যখন শাকসবজি ওই লতা পাতা বা কোনো কিছু ঘাস খাবে তখন সে ব্যাং প্রথম স্তরের খাদক। আবার ঘাস ফড়িংকে খাইলে সে দ্বিতীয় স্তরের খাদক হয়ে গেল, ঘাস ফড়িং প্রথম স্তরে, সেজন্য। অর্থাৎ সে উদ্ভিদ ভক্ষণ করতেছে কিনা সেটা একবার দেখতে হবে। উদ্ভিদ ভক্ষণ করে ফেললে সরাসরি তখনের জন্য সে প্রথম স্তরের খাদক হিসেবে ব্যাখ্যা করতে পারবা। আর যদি দেখো যে উদ্ভিদ ভক্ষণ না করে অন্য আরেকটা প্রাণীকে ভক্ষণ করার জন্য প্রাণী আসছে, সেখানে ঘাস ফড়িং আসছে, একটা খাদ্য শৃঙ্খলের মধ্যে ঘাস আসছে, তাহলে তোমাকে আগে ব্যাংকে ঘাস খাওয়ানো যাবে না, ঘাসগুলো খাওয়া দিতে হবে ঘাস ফড়িংকে। বুঝতে পারছি মনে হয় আমি? যে বুঝছো, যে খাদ্য শৃঙ্খলে ঘাস ফড়িং চলে আসবে সেখানে ব্যাং দিয়ে ঘাস খাওয়ানো যাবে না, তখন আমাদেরকে বাধ্য হয়ে ঘাস ফড়িংকে দিয়ে ঘাস খাওয়াই দিব, ঘাস ফড়িংকে দিয়ে ঘাস খাওয়াই দিব। এরপর ওই বইয়ের আলোকে তো নাম দাম 2-1টা দেখবো প্রথম স্তরে কেন থাকবে, দ্বিতীয় স্তরে কখন যাবে, ছোট মাছগুলোকে ভক্ষণ করলে এই ব্যাং এটা 3 নাম্বার স্তরে চলে যাবে। একাধিক স্তরে থাকে আমাদের মতো। আমরা যখন ঘাস খাই অর্থাৎ শাকসবজি খাবো, আমরা ঘাস বলবো না, শাকসবজি যখন রান্না করে খাবো তখন আমরা প্রথম স্তরে খাদক। হরিণকে যখন ভক্ষণ করবো, আমরা রান্না করে খাবো, তখন আমরা দ্বিতীয় স্তরে খাদক। গরু ছাগল মহিষ এরা প্রথম স্তরে খাদক, এদেরকে আমরা ভক্ষণ করি, আমরা দ্বিতীয় স্তরে খাদক। আমাদেরকে যদি বাঘ খাইতে আসে, বাঘ তৃতীয় স্তরে খাদক।
তাহলে আমরা কিছুক্ষণ প্রথম স্তরে থাকি, কিছুক্ষণ দ্বিতীয় স্তরে থাকি, কিছুক্ষণ তৃতীয় স্তরে থাকি, যদিও বাঘকে আমরা খাইতে যাব না, ওদিকে না যাই। তাহলে বাঘ, ব্যাং, বাঘ না, ব্যাং, মানুষ, তারপর তোমার ওই কাক, এগুলি সর্বভুক প্রাণী, একাধিক স্তরে পাওয়া যায়। সেজন্য একটু খাদ্য শৃঙ্খল বুঝতে একটু মাঝে মধ্যে কঠিন কঠিন মনে হয়। একাধিক স্তরে থাকে কিছু কিছু প্রাণী, তাদেরকে সর্বভুক বলা হয়। কি শব্দ ব্যবহার করছি বলতো এগুলির জন্য? সর্বভোগ। সর্বভুক বলা হয় যদি একাধিক স্তরে পাওয়া যায়। এবার আমরা দেখি কি নাম আসছে, দেখি তৃতীয় পর্যায়ের খাদক উপরের গুলো। অর্থাৎ এখানে একটা রুই মাছ দেখা যাচ্ছে, বেশি বড় না, মোটামুটি মিডিয়াম সাইজ, আর ওদিকে একটা তেলাপিয়া মাছ ছোট সাইজের সাপে খেয়ে ফেলতেছে। তৃতীয় পর্যায়ের খাদক, তৃতীয় পর্যায়ের খাদক। তাহলে এর মানে এরা দ্বিতীয় পর্যায়ের খাদ্যকে বক্ষণ করে। আবার দ্বিতীয় পর্যায়ের ব্যাং ট্যাং সব খেয়ে ফেলবে রুই মাছ এসে, সেটা নয়, ছোটখাটো ব্যাং ফাইটে খাইতে পারে। রুই মাছ আবার ওরকম রাক্ষসে মাছ নয় যে একদম ওই যা তার সামনে চলে আসবে সব খেয়ে ফেলবে। কিছু প্রাণীকে খাবে, একদম সবগুলোকে খাবে না। অর্থাৎ আমরা যদি সংজ্ঞা এভাবে দেখি, তৃতীয় পর্যায়ের খাদকের সংজ্ঞাকে বলি, দ্বিতীয় পর্যায়ের খাদককে যারা ভক্ষণ করে তারা তৃতীয় পর্যায়ের খাদক। এর মানে দ্বিতীয় পর্যায়ে যা আছে সবগুলোকে ভক্ষণ করতে যাবে না। ক্লিয়ার কিনা জিনিস? জি স্যার। দ্বিতীয় পর্যায়ে যা থাকবে সবগুলো তৃতীয় পর্যায়ের খাদক। ওই যারা খাদক থাকবে এরা সবাই ভক্ষণ করতে আসবে এরকম নয়, কিছু কিছু প্রাণী ওই দ্বিতীয় পর্যায়ের কিছু কিছু প্রাণীকে ভক্ষণ করবে। তাহলে দেখলাম। এরপর চতুর্থ পর্যায়ের খাদক সবাই তো বুঝি আমরা, ওই বাজ পাখি। তারপর হচ্ছে আমরা এটাকে সর্বোচ্চ স্তর বলবো আর কি এখানের জন্য। কোন একটা খাদ্য শৃঙ্খলে তিনটার মধ্যে শেষ হয়ে যাবে, তখন তৃতীয় পর্যায়ের খাদকটাই সর্বোচ্চ খাদক। কোন কোন খাদ্য শৃঙ্খলে দেখবা যে তুমি 4 নাম্বার পর্যন্ত আসতেছে মানুষ। মানুষ কিভাবে ভক্ষণ করতেছে দেখো। অর্থাৎ এই জিনিসগুলো যে এর আগে যেগুলি দেখেছি এগুলি দিয়ে তৈরি হওয়া বার্গারের ভিতরে তো বিভিন্ন উপাদানগুলো দেয় আমরা জানি। এই যে অনেক জিনিসগুলো সে খাচ্ছিল, বিভিন্ন মাছ, পাখি এগুলা তো থাকে না। পাখি থাকবে না, এমনিতে মাংসের অংশ থাকে। তারপর অন্যান্য পর্যায়ের আরো কিছু খাদ্য মানুষ খেয়ে ফেলতে পারে, সেটা তো আমরা ক্লিয়ার করছি। মাছকে আমরা খাইতে পারি, এখানে তৃতীয় পর্যায়ের খাদককে খাই। ছোট মাছ, পুঁটি মাছ যেগুলি দেখাইছি, ব্যাং মাছ, আমরা সবগুলো খাই। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়েরও খাই। প্রথম স্তরে খইয়া ফাত্রি মাছ দেখাইছি বলছি, সেগুলি আমরা খাই। কিছু কিছু মানুষ আবার ব্যাং খাচ্ছে, আমরা সরাসরি আমরা বলবো না হয়তো, কিন্তু ব্যাং তো খাচ্ছে। তাইলে এগুলি চক্করের জন্য চতুর্থ স্তরে খাদক একাধিক খাদ্য শৃঙ্খলে থাকে। সংজ্ঞাটা ক্লিয়ার করছে দেখো। তৃতীয় পর্যায়টা যে সকল খাদক খাদ্যের জন্য দ্বিতীয় পর্যায়ের খাদক ভক্ষণ করে তাদের তৃতীয় পর্যায়ের খাদক বলে। শক্তি প্রবাহের এই ধারাকে খাদ্য শৃঙ্খল বলে। শক্তি প্রবাহের এই ধারাকে কোন ধারা দেখি এবার? ওই দেখো কিছুক্ষণ আগে দেখিয়ে আসছি যে ওখান থেকে কিছু আসছে। শক্তি প্রবাহের এই ধারাকে কি বলে? ঘাস আগে সূর্যালোক নিয়ে বেঁচে থাকতেছে, দেখো ওই ছোটখাটো কীট পতঙ্গ আসতেছে, ভাসমান প্রাণী। এরপর প্রথম স্তরে খাদক আসছে, দেখো ওই খইয়া পাত্রী মাছ দেখাইছিলাম যে সেটা একে ভক্ষণ করবে সাপ, ব্যাং। ব্যাংকে ইনশাল্লাহ সাপ ভক্ষণ করবে, যদিও বড় ব্যাং খাইতে পারবে না, মাঝে মধ্যে কিছু বড় সাপ থাকে বড় ব্যাং খাই ফেলে, কুমির সহ খাই ফেলে, দেখছি যে একবার ছোট কুমির। এরপর দেখো ওই বাজ পাখি তো আসছে, ওই কিভাবে পায়ে ধরে নিয়ে যায় সেটা। পচন মরণ ঘটবে সূর্যালোকের নিচে, বাজ পাখির পরে কোনায় দেখো বিয়োজক, মরণ পচন ঘটবে সবগুলোর, ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক পচাবে। মোটামুটি ক্লিয়ার না জিনিস? যে সকল জীব খাদক দেহ বিয়োজন করে তাদেরকে বিয়োজক বলে। খাদক দেহ বিয়োজন করে, খাদক দেহ বিয়োজন করে। হ্যাঁ, কে আসছে? মোহাম্মদ জিয়াদ আসছ? তোহান অনেকদিন, ইয়েস স্যার। তোহান আসছে, জিয়াদ আসছে, ভালো মানুষ জিয়াদ, অনেকদিন পরে না? না ওই দিনে ছিল? আচ্ছা যাক, তোহান আসছে, তোহান অনেকদিন পর নাকি? বিয়োজন শব্দটা দেখলাম, বিয়োজক। যে সকল জীব খাদক দেহ বিয়োজন করে, মরদেহের উপর কার্যকর থাকে, মরদেহের উপর কার্যকর থাকে। উদ্ভিদ হোক প্রাণী হোক, আমরা তোমরা সবাই মরলে সবগুলোর উপর বিয়োজক এসে পচাবে, গলাবে, সেটাকে বিয়োজক বলা হয়। মরদেহের উপর কার্যকর থাকে, মূল কাজ বিয়োজকের কাজ মরদেহের উপর কার্যকর থাকে। শব্দগুলো স্যার এটা একটু লিখি। আচ্ছা, বিয়োজক সংজ্ঞা লিখতে হবে না, মরদেহের উপর কার্যকর থাকে সেটা লিখলে হবে। ওটা তো সকল খাদক দেহ বিয়োজন করে। স্যার হইছে? সবাই আছে তো? বাস্তুতন্ত্রের উপাদান থেকে উৎপাদক সরিয়ে নিলে পরিবেশের উপর কি প্রভাব পড়বে ব্যাখ্যা করো।
পোস্টারে দেখো অনেকগুলো ছবি দেখতেছো। বাস্তুতন্ত্রের উপাদান থেকে অর্থাৎ দলগত কাজ হিসেবে পরিচিত টিম লেখা আছে উপরে, এগুলি আমরা ক্লাসে করাই আর কি। এখানে তো আর দলগত কাজ হবে না, এমনিতে চিত্রগুলো দেখি। মাছ ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে, লেজওয়ালা একটা দেখা যাচ্ছে যেটা ব্যাকটেরিয়া 3 নাম্বার চিত্র, অর্থাৎ মাছের পরে যেটা আছে সেটা। জি হ্যাঁ, এরপরে দেখো এদিকে একটা টাকি মাছের মতো আসছে, বাকিগুলো তো মোটামুটি বুঝতেছো, এগুলো সবগুলো নাম চলে আসছে। শাপলা আছে, পানি আলাদা করে দেখাচ্ছে, গরু আছে, গরু কোন জায়গায় থাকবে সেটা জানো, ঘাস আছে, এলোমেলো করে কিছু কথা দেয়া হলো। উপর উল্লেখিত উপাদানগুলোর সম্পর্ক দেখে প্রবাহ চিত্রের মাধ্যমে পোস্টার অঙ্কন করো। অর্থাৎ নিজে সাজাতে হবে, এটাকে নিজে আচ্ছা সাজাতে হবে আর কি। বাস্তুতন্ত্রের উপাদান থেকে উৎপাদক সরিয়ে নিলে পরিবেশের উপর কি প্রভাব পড়বে? খাদ্য শৃঙ্খলই থাকবে না, বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে, সেটা ব্যাখ্যা করতে হবে শেষের রেজাল্ট। উৎপাদক সরিয়ে নিলে অন্য কিছু বেঁচে থাকার সুযোগ নাই, উৎপাদককে সরিয়ে নিলে প্রথম স্তরে খাদকের মৃত্যু ঘটা দিতে হবে তোমার ব্যাখ্যাতে প্রথম। মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন, এটা স্ক্রিনশট দিতে পারো। উৎপাদক বলতে কি বুঝাই, বিয়োজকের কাজ কি, খাদ্য শৃঙ্খল কি। উৎপাদক কি, বিয়োজকের কাজ কি, খাদ্য শৃঙ্খল কি। জি স্যার বাড়ির কাছে এটা স্ক্রিনশট দাও। মূলত আমি দেখি তোমার বাড়ির পাশের এক অথবা তোমার দেখা একটি বাস্তুতন্ত্রের উদাহরণ সহ উপাদানগুলোর চিত্র অঙ্কন করে আনবে। তো এখানে করে আনবে তো নাই আর, তোমরা ওখানে ইয়াতে আমরা হোমওয়ার্ক যেটা থাকবে সেটাতে দিয়ে দিব যে একটি খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করো নিজের মতো। তুমি বুঝাতে পারছি মনে হয়? জি স্যার এটার সাথে মিলে যাবে। একটি খাদ্য শৃঙ্খল ব্যাখ্যা করো বলো তুমি নিজের মতো করে, একটা একে যা 2 4 10 লাইন লিখো, 1 পৃষ্ঠার মতো লিখলে হবে শুধু। কোন ধরনের কোয়েশ্চেন থাকলে বলো। পুরো খাদ্য শৃঙ্খলের উপর অনেকগুলো খাদ্য শৃঙ্খল তোমার বই বর্ণনা করছে। সরাসরি উৎপাদক না আসে, মৃত জীব আসলে তোমার বইতে আসছে, মৃত জীব আসলে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। উৎপাদক না থাকলে মৃতজীবী খাদ্য শৃঙ্খল, অসম্পূর্ণ খাদ্য শৃঙ্খল। কোন কোয়েশ্চেন আছে কিনা দেখো কারো, যদি না থাকে আমরা ভালো হয়ে যাচ্ছি। ঠিক আছে, বলো ভালো হয়ে যাব। না স্যার নাই হ্যাঁ, কোয়েশ্চেন না থাকলে ভালো হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ধন্যবাদের পর আল্লাহ হাফেজ বলতে হবে, আমরা মুসলমান। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই স্যারের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। সবাই স্যারের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। আজকে শুধু খাদ্য শৃঙ্খলার উপর 1 ঘন্টা পড়ালেখা করবা, দেখবা যে আর কিছু থাকতেছে না, সবগুলো